হলো এই যে এখানে চারটে আছে, যেটা কেবলই বলতেছিলাম যে 7টার জায়গা যদি আমরা এখন 4 থাকে, এখন 4টার জন্য একইভাবে হিসাব করতে হবে। ক্লিয়ার? কোনো কোনো জায়গায় হয়তো 3টে থাকতে পারে, কোনো কোনো জায়গায় যেমন এখানে তো বান্ডেলের জন্য এই যে এখানে আছে 2টা, এটা অবশ্যই এটা বান্ডল, এটা তো তোমার ইয়ে না। কোনো জায়গায় 2টাও থাকবে। আচ্ছা, যেমন এখানে আছে 3টে কিন্তু পাশাপাশি, কিন্তু হিসাব একই। 3টের জন্য তোমার এখানে কিউব আসলো, তারপরে এই ডিসটেন্স লাইন আর 3 স্কয়ার মানে 9টা, ওখানে 7 স্কয়ার 49 হচ্ছে, এখানে 3 স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, সেটাই কোনটা পড়বে সেটা দেখাচ্ছি। আচ্ছা, তো এখন তোমাদের একদিকে এইটার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তো একদিকে সলভ করবে। এটা ধরো করলে প্রথমে আমার এই নোটটা, এই যে 25টা পেজের নোটটা আছে, এই নোটটা দিয়ে শুরু করলে তো এই প্রবলেমগুলো তুমি সলভ করলে এটা, আর হলো যে মেয়েটার বই যেটা থেকে তোমার সিটি দিছো, হ্যাঁ ওই বইটার এক্সাম্পলগুলো যেগুলো তোমাদের দেখানো হয়েছে, ওই এক্সাম্পলগুলো। আচ্ছা, এখন আচ্ছা, এটার প্রবলেমগুলো সবগুলাই তোমরা প্র্যাকটিস করো। নেক্সট দিনে যদি তোমরা না বুঝো তখন আমাকে বলবে, কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এই যে যেমন আচ্ছা, এটা তো মানে ডাবল সার্কিটের ইয়ে বিষয় আসতেছে, এটা তো বললাম যে 3টার জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি করাইছিলাম, সেটা একটু ভালো করে পড়বে। সেটা হলো এই যে ক্যাপাসিট্যান্স যখন হিসেব করি আমরা, তখন ইনফ্লুয়েন্স অফ আর্থ অর্থাৎ ইফেক্ট অফ আর্থ, এটা নিয়ে আমরা অনেকগুলো কথাবার্তা বলছিলাম। তো তখন বলছিলাম যে এই আর্থ থাকার কারণে আমার যে ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা সেটা ডিস্টর্টেড হয়ে যায়। আমরা শুরুতেই আমরা ধরে নিছিলাম যে আর্থ নাই। নতুন টপিক স্যার? না না, পড়া হয়েছে, এটা পড়া হয়েছে, অনেকবার আলোচনা করা হয়েছে, আবার দুবারা রিভিউ করা হচ্ছে। এখন কথা বল, এখন বললাম যে শুরুর আলোচনা যেটা থিওরিটিক্যাল আলোচনা ছিল যে আর্থ নাই, কোনো কন্ডাক্টিভ মিডিয়াম নাই। এই যেটা এখানে তোমার অন্য কোনো মানে আর্থের কোনো ইনফ্লুয়েন্সে নাই, তো তাদেরও তোমার ফ্লাক্সের লাইনগুলাই যেমন ছিল, এইগুলো হলো ফ্লাক্স লাইন, এটা হলো ফ্লাক্স লাইন। যে যখন আরেকটা কন্ডাক্টিভ মিডিয়াম কাছে নিয়ে আসবে, তখন হলো এটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটাই আর্থটাও কিন্তু একটা কন্ডাক্টিভ মিডিয়াম, ওইটা তোমাদের নিউট্রাল বা ওই আর্থিং তারটা নিয়ে এসে আর্থে লাগাই দেওয়া হয়। লাগালে কি সুবিধা আর না লাগালে কি সুবিধা, সেটা অনেক এর পরিপ্রেক্ষিতে অনেক আলোচনা আছে। তার মানে আর্থটাতে তোমার এখানেও চার্জ বা কারেন্ট এখানেও চলে আসতেছে। এটা আর্থটা তোমার ইনসুলেটিং মিডিয়াম নয়, এটাও একটা কন্ডাক্টিং মিডিয়াম। ক্লিয়ার? স্যার, আমরা যে ওই নিউট্রালের সাথে যে একদম মাটির নিচে দিয়ে দিই, সেক্ষেত্রে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই? ওটা সেফটির জন্য ওটাই দিতে হয়। ওটা যদি না দাও, ওটা ধরো তুমি হয় ফ্লোটিং রাখছো অথবা এই কোনো নন কন্ডাক্টিভ মিডিয়ামের সাথে দিছো, তাহলে ওই তোমার বডিতে যে কারেন্টটা হবে সেটা তো পাস হওয়ার জায়গা নেই। এখন তুমি যখন এই বডি কাজ করবে, তোমার শরীরের ভিতর তো তখন পাস হওয়ার চেষ্টা করবে, তখন এটা তোমার জন্য খুবই ডেঞ্জারাস হবে। অনেক সময় আমাদের হচ্ছে কারেন্টের যে থাম্ব আছে, ওখান থেকে যদি তার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে যদি মাটিতে পড়ে, তাহলে
কিছু জায়গা জুড়ে যে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে, হ্যাঁ। ওই জায়গার মধ্যে কেউ থাকলে মানে মানে যদি জ্যাম মানে আটটা যদি জ্যাম হয়, মানে more পানি conductive যুক্ত হয়, থাকে। পানি টানি থাকে, তাহলে তোমার প্রবলেম হবে। মাটি যদি শুকনো থাকে কিছু হবে না। হ্যাঁ, মাটি শুকনো থাকে তো হবে। আমার একটা experiment মোট করে কথা দেখি। তোমার শরীরে কারেন্টটা না আসলেই হলো। বুঝে গেছে? আচ্ছা, ওটা তোমার আর্থিক এই Induction method না থাকলে। এখান থেকে এই কোশ্চেনটা দিব, এই জন্য বারবার বলতেছি। আচ্ছা, ওই তোমরা সবাই মোবাইল বার করে বাসিয়ে শুরু করছো। পরীক্ষার খাতা খুললেই এটা লিখতে পাবা। বুঝা গেছে? আমি কইতেছি নি। হ্যাঁ, তো এখন ইফেক্ট অফ আর্থ অন ক্যাপাসিট্যান্স। কোশ্চেনটা এটাই থাকবে যে তোমার আর্থের ইফেক্টটা কি, ক্যাপাসিট্যান্সের উপরে আর্থের ইফেক্টটা কি হয়, বা 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 মানে আর্থের ইফেক্ট অন ক্যাপাসিট্যান্স, সেটা ক্যাপাসিট্যান্সটা বাড়ে না কমে সেটা, এবং এই ইফেক্টটা কিভাবে ক্যালকুলেট করা হয়। কোশ্চেনটা তোমাদের এটা। এখন ওটা ক্যালকুলেশনের জন্য আর্টটাকে কনসিডারেশনে নিয়ে আসার জন্য আমাদের কি করা হচ্ছে যে সেম পটেনশিয়ালে এই যে এটা তোমার আর্টটা, এখন আগে সাথে আর্টটা ছিল না, এখন এটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা হলো চেঞ্জ হয়ে গেছে। এখন এটার ইফেক্টটা তোমাদের কনসিডারেশন নিয়ে আসার জন্য কি করা হয়, এখানে যে চার্জ আছে তার অপোজিট চার্জের আরেকটা কন্ডাক্টর এখানে কনসিডার করা হয়। সিমিলারলি এখানে চার্জ আছে -q, এখানে +q এর আরেকটা জাস্ট অপোজিট। তারপরে তোমার এখন হিসাবপত্র করা হচ্ছে। এখন হিসাবের ভিতরে তোমার এইটার ডিসটেন্সটা কত সেটা একটা জানতে হবে। এটা হলো d, দুটোর সেন্টারের ভিতরে d, আর এখান থেকে এই ডিসটেন্সটা কত, মানে এই গ্রাউন্ড থেকে কন্ডাক্টরের হাইট, এটা যদি জানি তাহলে এখান থেকে এই হাইটটা আমি বের করতে পারবো। সেম না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটা সেম। এই যে যেমন এখানে এই এক নম্বরটা দেওয়া আছে। তো এখন এখান থেকে মানে এখানে যে লাইনগুলো আউট করে দিয়ে একদম ক্লিন একটা ইয়া নিয়ে হিসাব করতেছে। এখন এখান থেকে এটা হলো ডি, এখান থেকে এটা হলো এইচ, এটা হলো আর্থ প্লেন, তাহলে এখান থেকে এই পর্যন্ত 2h। তাহলে আমার আরেকটা ডিসটেন্স দরকার, এই যে এই স্ট্যান্ডের এখান থেকে এই ডিসটেন্সটা, হ্যাঁ এটা হলো d1। এখন তোমার এখন আর্থের ইফেক্টটা তোমার কিভাবে হিসাব করা হচ্ছে, এখানে আমার তিনটা জিনিস। এটা যখন আমি আর্থের কনসিডার করতেছি তখন হলো এই ভ্যালু 2h ডিভাইডেড বাই d1 d/r। আর তোমার উইদাউট এই আর্থের ইফেক্টটা যদি না থাকে তাহলে তোমার লন এখানে d/r, এর মানে এই টার্মটা নাই, এই টার্মটা 1, এই টার্মটা হলো 1। এখন এখানে তোমার একটা প্রবলেম দেওয়া আছে যে ওই ইয়েটা এক্সাম্পলটা, ওই এক্সাম্পলে আমার যদি এবং এটারও একটা লম্বা ডেরিভেশন আছে, আমি তোমাদের ওই ডেরিভেশনগুলোতে যাই নাই, অনেক অনেক সময় ওখানে কনজিউম হবে। খালি ওই ইকুয়েশনটা কীভাবে ইউজ করে আমরা সলভ করতেছি সেটা হলো আমাদের জানার বিষয়। এখান থেকে এটা হলো ডি, এখানে হলো আর্থ প্লেন, এখান থেকে এই ডিসটেন্সটা হলো এইচ। এখন তোমাদের সলভ করতে হবে। এই নেগেটিভ চার্জে একটা আমাকে কনসিডার করতে হবে। এই স্যার আর্থ ইফেক্টের জন্য হ্যাঁ, এখানেও আমার এখানে একটা কন্ডাক্টর, তাহলে এখানটা হলো এই জায়গাটা এইচ, আর এই ডিসটেন্সটা হলো আমার d1। তাহলে d1 এর ভ্যালুটা আমার লাগবে, তাহলে d1 এর ভ্যালুটা কত হচ্ছে √d² প্লাস আচ্ছা। তারপরে এইখানে এই প্রবলেমটার জন্য তোমার বলতেছে যে তুমি কনসিডার করো h = d, h = d, তুমি এটার জন্য ধরে নাও। এমনি তো আমি যদি ইয়ে করে হিসাব করি তাহলে এখানে 2h² মাইনাস না প্লাস
প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার জি স্যার ক্লিয়ার? হ্যাঁ, এখন যদি এইচটা ডি এর সমান হয়, তাহলে স্যার এইচ বসাই দিবে এইচ হ্যাঁ, তাহলে তোমার এখানে 4b স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার, তার মানে স্যার এইচ স্কোয়ার রুট 5d। জি স্যার ক্লিয়ার? জি স্যার তো এখন এখানে তোমাদের বলতেছে যে তুমি যদি আর্থের ইফেক্টটা কনসিডার করো আর না করো, দুটার ভিতরে কি তফাৎ বুঝা গেছে? জি স্যার তো এখন যদি আমি কনসিডার করি তাহলে ক্যাপাসিট্যান্স এ বি কনসিডারিং তোমার আর্থ ইফেক্ট, তোমার ভ্যালু ওটা হলো পাই এপসাইলন ওভার লন এইচ ওভার u1 আর এখানে ডি বাই আর। আচ্ছা ডি বাই আর। আচ্ছা, আর যদি আমি কনসিডার না করি উইথ আউট, তাহলে পাই এপসাইলন নন ডি ওভার আর। হ্যাঁ, এইচ বাই ডি না, পুরো টার্মটাই এইচ ওভার ডি ওয়ান, ওটা পুরোটাই মানে ওটা ইকুয়াল টু পুরো ওই টার্মটা একই, ওটা ইকুয়াল টু 1 একটু এইচ ওভার ডি। আচ্ছা, তাহলে এটা এখন সহজে আমি কিভাবে ইয়ে করতে পারি, কম্পেয়ার করতে পারি। তাহলে একটা কাজ করি, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমাদের পাই এপসাইলন ডিভাইডেড বাই লন 2h, 2h এর জায়গা হলো d আর এটা হলো স্কয়ার রুট অফ 5d আর এখানে d বাই r। তাহলে ডিটি এই d কেটে যাবে। জি স্যার তাহলে তোমার দাঁড়ালো পাই এপসাইলন নন 2 ওভার স্কয়ার রুট অফ 5 ডি বাই আর এখানে d ওভার r। আর তোমাদের আচ্ছা d ওভার r ইকুয়াল টু আমার দেওয়া আছে 240, d ওভার r এর ভ্যালুটা 240, তার মানে এই জায়গাতে আমি 240 লিখব। ক্লিয়ার? এখন তুমি যদি ইফেক্টটা কনসিডার না করো, সি এ বি উইদাউট, 2h বাই d তাহলে পাই এপসাইলন নন 240 আর d ওভার r মানে 240। জি স্যার এক্সটা ইয়ে 2 বাই রুট 5 হয় পাই এপসাইলন নন 240। এখন এটা কম্পেয়ার করার জন্য সহজ বুদ্ধি হলো দুটাকে ভাগ দিই। আর এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দিই তাহলে কি দাঁড়ায়? সি এ বি কনসিডারিং আর ডিভাইডেড বাই সি এ বি উইদাউট পাই এটা তো লন পাই আসলে দুটো থেকে কেটে যাবে। 240 টাকা নন 2 ওভার স্কয়ার রুট অফ 5 আর এখানে 240 আর এটা হলো উপরে উঠে যাবে নন 240 ডিভাইডেড বাই 5 এপসাইলন। এটা আর এটা কেটে গেল, থাকলো তোমার নন 240 ডিভাইডেড বাই
লন নন আচ্ছা 480 থেকে আমার এটা এটা ভাগ দিলে কত হয়? এটা ভাগ দিলে দেখো যে 1.02 সামথিং এটা ঠিক আছে 07 তার মানে যেহেতু এটা 1 এর চেয়ে বড়, তার মানে আমার উপরের পথটা বড়। কত বড়? আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস z 0। তার মানে এতখানি ক্যাপাসিট্যান্স বাড়তেছে। জি স্যার তাহলে ইন টার্মস অফ পার্সেন্টেজ আমি বলতে পারবো যে দ্যাট মিনস এটাকে যদি 100 কে গুণ দাও 2.07% ইনক্রিজ in capacitance। 2.07%। তো এই ধরনের কোশ্চেন থাকলে এইভাবে হ্যাঁ। এখন যদি আমি পরীক্ষায় তোমাদের এইচের জায়গায় বললাম যে এখানে ডি না হয় এখানে 2D আরো একটু হাইট বেশি, অথবা তাহলে সেম বলতে কিছু হ্যাঁ তাহলে প্রসেস সেম। এই জন্য প্রসেসটা তোমাকে জানতে হবে। তো এখন এখানে বইয়ের ভিতরে তোমার বা ওই যে ওই নোটের ভিতরে ওরা এটার ভ্যালু কত সেটা হিসাব করলো, তারপরে এটার ভ্যালু কত সেটা আলাদাভাবে হিসাব করে তারপরে তোমার কম্পেয়ার করতেছে। আসলে আমাদের অত যদি আমি ইয়ে করতে চাই যে বলে কমপ্লেক্স শুধুমাত্র কম্পেয়ার করতে চাই, তাহলে এইভাবে ভাগ দিলেই তোমার হিসাবটা সহজ হয়ে যাচ্ছে। এই যে এটা কেটে গেল এই মাত্র থাকলো এটা, ওই যে পয়েন্ট যে পর 10 টু দি পাওয়ার -12 এই টার্মগুলো দরকার হবে না। তো আমাদের বইয়ে যেভাবে করা আছে নট নেসেসারি আমাকে ওইভাবেই করতে হবে। আমি অনেক ইজিভাবে মোর অ্যাকুরেট রেজাল্ট নিয়ে আসতে পারি। ক্লিয়ার? জি স্যার। করা যাবে? জি স্যার। আচ্ছা এখন আমরা আসবো যে ওই মেকানিক্যাল ডিজাইনের প্রজেক্ট শেষ ক্লাস তো শেষ প্রায়। একটা 10 এ শেষ। এটা আলোচনা করে ওইটা বাকি হবে। শহর ফিরেছে আচ্ছা তোমাদের এখানে থিওরিতে এই যে এইটা পড়াছিলাম স্ট্রিং এফিশিয়েন্সি কিভাবে বের করতে হয়, হ্যাঁ এই ভোল্টেজগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং লাস্টে বলছিলাম যে এই স্ট্রিং এফিশিয়েন্সিকে ইন টার্মস অফ কে অনলি আমাদের বের করতে পারি। সেখানে এই যে 3 ডিসপ্লের জন্য আমরা ফাইনালি পেলাম 1 প্লাস কে 3 প্লাস কে ডিভাইডেড বাই 3 টাইমস 1 প্লাস 3k প্লাস কে স্কয়ার। এই ধরনের একটা টার্ম পাচ্ছিলাম। জি স্যার। মনে আছে কিভাবে পাইছিলাম? ওখানে এই v3 ভ্যালুটা আমি বসাই দিয়েছিলাম। v3 ভ্যালুটা হলো একদিকে একটা হলো এটা, আর v এর ভ্যালুটা হলো ছিল আমাদের v এর ভ্যালুটা ছিল এখান থেকে যদি আমি v এর ভ্যালুটা বের করি আড়াআড়ি গুণ করি তাহলে 1 প্লাস কে 3 প্লাস কে v1। হ্যাঁ এখন v1 আর v1 কেটে যাবে, কেটে গিয়ে আসবে তোমার এই ধরনের এখানে। তো তোমার এখানে ব্র্যাকেট ক্লোজ।
তো তোমাদের বলছিলাম যে এই ধরনের ডেরিভেশনটা প্র্যাকটিস করতে। তা এখন এখান থেকে আমি যদি কে এর ভ্যালুটা জানি তাহলে তোমার v1 v2 এইগুলোর ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, v3 ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। এই রিলেটেড তোমাদের অনেকগুলো প্রবলেম আছে। তারপরে এই যে তোমাদের এই স্ট্রিং এফিশিয়েন্সিটা এখানে কে এর ভ্যালুটা কিন্তু k equal to shunt capacitance divided by shunt capacitance. k এর ভ্যালুটা হলো shunt capacitance আর self capacitance এর রেশিও। তাহলে আমরা বলতে পারি যে স্ট্রিং এফিশিয়েন্সিটা আমাদের টোটালি নির্ভর করতেছে কে এর উপরে। এখন কেটা জানলেই আমি ভোল্টেজ ডিস্ট্রিবিউশনগুলো বের করতে পারবো। আচ্ছা, তো এখন এরপরে এই যে মেথড অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিশিয়েন্সি, বলছিলাম যে কে এর ভ্যালুটা যত কম হবে স্ট্রিং এফিশিয়েন্সিটা তত বেটার হবে। বুঝা গেছে? এখন কে এর ভ্যালুটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে আমাদের এই লং গার্ড ক্রসান, গ্রেডিং দ্য ইনসুলেটর, ইউজিং গার্ডিং, এগুলো সবগুলো আলাদা করা আছে। তো অন্তত তোমরা এই তিনটা পয়েন্ট যে এইভাবে মানে ব্যাখ্যা না দিলেও অন্তত এই তিনটা মেথডের কথা বলতে পারো। থিওরি। আচ্ছা, আর প্রবলেমের ভিতরে এই প্রবলেমগুলো তো তোমাদের প্র্যাকটিস করবে। যেমন এখানে কে এর ভ্যালুটা দিয়ে দিছে আর তোমার এখন v1 v2 v3 ভ্যালুটা ক্যালকুলেট করতে বলতেছে। সিমিলারলি প্রত্যেকটা প্রবলেমে এখানে তোমার জাস্ট ওই v এর ভ্যালু, স্ট্রিং এফিশিয়েন্সি, কে, এই তিনটা নিয়ে বিষয়টা হলো তিনটা বিষয়। এটা নিয়ে অথবা v1 v2 v3 এইটা ভ্যালু বের করো অথবা কে এর ভ্যালুটা বের করো। এই তিনটার যে কোনো দুটো দেওয়া থাকবে আর বাকিটা আরেকটা বের করবে। বুঝা গেছে? এই প্রবলেমগুলো তোমাদের এখান থেকে কিন্তু একটা প্রবলেম থাকবে। আচ্ছা, এই আরেকটা বলছিলাম যে তোমাদের এই আরেকটা কোশ্চেন হলো তোমাদের এই স্যাগ নিয়ে। স্যার বাস ধরতে বলছি তাহলে তো ব্রুদার মানে তারা যে আচ্ছা, তোমাদের তিনটে কোশ্চেন, একটা হলো স্যাগের নিয়ে, এটাতে থিওরি একটা থাকবে, প্রবলেম একটা থাকবে। জি স্যার। একটা স্ট্রিং এফিশিয়েন্সি, এটারও একটা থিওরি থাকবে, একটা প্রবলেম। আর ওই ইলেকট্রিক্যাল পার্টে এটারও একটা থিওরি, একটা হলো প্রবলেম। এটাই থাকছে না বা স্যার আপনি তো বলছিলেন স্যার ম্যাথ আসলে 70%। এখন থিওরি দিলে হয়তো ইয়ে কমে যাবে। থিওরি না পাইলে এখন তোমার ইয়ে কি বলে হলো